কিন্তু আপনার ধর্মাচরণ করার জন্য যদি আমার ধর্ম আক্রান্ত হয়, পিটিয়ে হাত পা ভেঙে দেবো, কোনো বাপের বেটা আটকাতে পারবে না, কারোর ক্ষমতা নেই। এই জায়গাগুলোর এনক্রোচমেন্ট গুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া, এটা প্রথম কর্তব্য আমাদের এই মুহূর্তে। তো সেই হিসেবে আমি শেষবার যখন বীরভূম মায়ের মন্দির, এটা বর্ধমানের মঙ্গলকোটের ক্ষীরগ্রামের যোগাত্তা নন, তিনি বহু প্রাচীন এক যোগাত্তা দেবীর মন্দির। যেই মন্দিরের অনেক ইতিহাস কিংবদন্তি আছে, আগামী দিনে সেগুলো সবই সংবাদ মাধ্যমের সামনে আসবে। সেই মন্দিরের টোটাল 24 একর সম্পত্তি কাজল শেখের দুর্বৃত্ত মুসলমানেরা তারা দখল করে রেখেছিল। তাই সরকার পাল্টানোর পরে যখন তারা আমার কাছে এলেন, আমাকে একটা বিরাট বড় চিঠি, কমপ্লেন লেটার ধরালেন, ধরিয়ে বললেন এই অবস্থা মহারাজ, আপনি আমাদের বাঁচান। আমি সেখানে গিয়েছিলাম গত পরশুদিন, আমি একা যাই। ওটা মারগ্রাম পুলিশ স্টেশনের আন্ডারে, এবং ওখানকার বীরভূমের যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছেন, ডিএম রয়েছেন, অত্যন্ত সুযোগ্য একজন অফিসার, দক্ষ অফিসার, আইএএস অফিসার শ্রী ধবল কুমার জৈন, মহকুমা আমাদের জেলা শাসক। তিনি আমাকে এই বিষয়ে সহযোগিতা করেছেন, বলেছেন আপনাকে আসতে হবে না কষ্ট করে, আপনি নিশ্চিত থাকুন আগামী 15 দিনের মধ্যে এই ব্যবস্থার সমাধান হবে। তো আমি এতটাই তৎপর, কারণ সরকারি কর্মচারীদের কথা চট করে বিশ্বাস করা যায় না, 18 মাসের বছর। আমি দেখলাম আমাকে স্পটে থাকতে হবে, ওরা যদি না আসে আমি ভেঙে দেবো, কারণ সরকার আমার, পুলিশ আমার, মুখ্যমন্ত্রী আমার, তার বাপের ক্ষমতা আছে আমাকে আটকাবে। সেরকম ভাবে রেডি হয়ে গিয়ে গত পরশুদিন মারগ্রাম পিএস, রামপুরহাট পিএস, রামপুরহাট 2 বিডিও, এডিএম, ডিএলএলআরও এদের সামনে ওখানে দাঁড়িয়ে বলে এসেছি, এই কনস্ট্রাকশন অবৈধ নির্মাণ যদি না ভাঙে, এর পরের দিন আমি অন্য ঘটনা ঘটিয়ে দেবো, কেউ আমাকে কিছু করতে পারবে না। আপনাদেরকে এই কথাগুলো বলার কারণ, আমি কি করেছি সেটা মার্কেটিং করার জন্য নয়, আপনাদেরকে এটা বলার কারণ, এই যেখানে আজকে এই প্রোগ্রাম হচ্ছে, এই মশাট বাজার, এখানে আমি নতুন নই, আপনারাও আমার কাছে নতুন নন। 2021-এর সেই বিধানসভা নির্বাচনের কথা যদি আপনারা মনে থাকে, সেই বিধানসভা নির্বাচনে সক্রিয়তা এবং অতি সক্রিয়তা আমার সীমিত ক্ষমতার মধ্যে থেকে আমি চেষ্টা করেছিলাম, মাটি কামড়ে এই জাঙ্গিপাড়া বিধানসভার মাটিতে আমি ছিলাম, এবং যে সমস্ত জায়গাগুলো এই হরিপুর পঞ্চায়েত, এই ওদিকে ফুরফুরার দিকে যেতে গোপালনগর থেকে শুরু করে বিভিন্ন বিস্তীর্ণ জায়গাতে আমি মানুষের কাছে গিয়েছি, তাদের সমস্যার বিষয়গুলো জানার চেষ্টা করেছি। তাই এই মশাটের এই আমাদের যে এখানে একটি কার্যালয় রয়েছে, এটা জাতীয়তাবাদী রাজনৈতিক দলের কার্যালয়, যে কার্যালয়ে বসে অনেক রাত এবং অনেক স্মৃতি রয়েছে। ভোট পরিচালনার ক্ষেত্রে অশোক জানে, আপনারা অনেকে জানেন, ঋতুপ্রিয়াও জানেন। তো আবারও বলছি, রক্তদান শিবির করুন, ছাতা বিতরণ করুন, কিন্তু সবার আগে অশোককে বলবো, সব জিনিস রাজনৈতিক ভাবে হয় না, অরাজনৈতিক ভাবে কিছু জিনিস করতে হয়। রাজনৈতিক দলের ঝান্ডা নিয়ে গেলে মানুষ অনেক সময় অসন্তুষ্ট হয়, বিতস্ত হয়। তাই অরাজনৈতিক ভাবে খোঁজ করুন, এই টোটাল বিধানসভা জঙ্গিপাড়া চণ্ডীতলা জমি কোথায় কোথায় দেবোত্তর সম্পত্তি এনক্রোচড হয়েছে, আপনার আশপাশে কোথায় কোথায় দেবোত্তর সম্পত্তিতে বিধর্মীরা তাদের নিজেদের বাড়ি ঘর দোকানপাট বানিয়েছে। হিন্দুর ভোটে নির্বাচিত হওয়া সরকার, 70% হিন্দুর ভোটে নির্বাচিত হওয়া সরকার। আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমি সরকারের কেউ নই, প্রশাসনিক ভাবে কেউ নই, বিধায়ক নই, মন্ত্রী নই, আমলা নই, কেউ নই, কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কমেন্ট করছি, যেখানে যেখানে বিধর্মীরা হিন্দুর মঠ মন্দিরের জমি দখল করেছে, হিন্দুর দেবোত্তর সম্পত্তি দখল করেছে, আমাকে লিখিতভাবে দিন, ভেঙে গুড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার। এটা আমি এখানে দাঁড়িয়ে কথা বলি। আর এতদ অঞ্চলের ব্যবসায়ী বৃন্দ, শুধু নাগরিক বৃন্দ, আপনারা অনেকেই জানেন, এই মশাট, এই জাঙ্গিপাড়াটা প্রায় মিনি পাকিস্তান হওয়ার জোগাড় হয়েছিল। যাই হোক, এখন প্রসেনজিৎ বাগ বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর এবং রাজ্যে বিপুল পালাবদলের পর সব জায়গার মানুষের মতো এখানকার মানুষদেরও, ব্যবসায়ীদেরও অনেক কিছু বলার আছে। তারা উপযুক্ত মানুষ খুঁজে পাচ্ছেন না,
তারপরে রাজনৈতিক দলটি যারা ক্ষমতায় এসেছে তাদের মধ্যে কিছু মানুষ তারা বাজারের ব্যাগ নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে। শুনতে খারাপ লাগলেও এটা সত্য। তাদেরকে ওই মঞ্চ থেকে বলছি, কান খুলে শুনে রাখুন, সাধারণ মানুষের কাছ থেকে যদি কোনোভাবে ধমকে চমকে কোনোভাবে গায়ের জোরে কিছু আদায় করার চেষ্টা করেন, যদি ভাবেন কেউ কিছু দেখতে পাচ্ছে না জানতে পারছে না, তাহলে মূর্খের স্বর্গে বাস করছেন। সবাই সব জানতে পারছে এবং যথাযোগ্য স্থানে অভিযোগ কিন্তু পৌঁছে যাচ্ছে। আগামী দিনে দল করতে পারবেন না, রাজনীতিও করতে পারবেন না, সেই ব্যবস্থাটা আমরা করে দেব। তাই মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচিত সরকারকে এনেছে। মানুষ 15 বছরের তৃণমূল কংগ্রেসের সরকার আর 34 বছরের বামপন্থী অপশাসনের এই করাল গ্রাস থেকে, জেহাদি বাংলার হাত থেকে, জেহাদি মুখ্যমন্ত্রীর হাত থেকে বাংলাকে বাঁচিয়ে সনাতনী মুখ্যমন্ত্রী কেউ মুখ্যমন্ত্রী হিসেবে সিংহাসনে বসিয়েছে। তাই এখানে সেটাই হবে যেটা 70% সনাতনী হিন্দু বাঙালিরা চাইবেন। এখানে সেটা হবে না যেটা 30% এতদিন যারা মুয়াজ্জেম ভাতা ইমাম ভাতা নিয়ে এই ফুরফুরা শরীফে বসে ওই তহা সিদ্দিকীরা নাম করে বলে দিচ্ছে। এরা যারা কথায় কথায় ধমকি দিত, হুমকি দিত, তারা এই মাটিতে আর কোনো দিনও যাতে আগামী 100 বছরের দাগ ফোটাতে না পারে সেই ব্যবস্থাটা আমরা তৈরি করব। সেই ব্যবস্থা পরিকাঠামোটা আমরা রেডি করে দেবো। এই আপনারা নিশ্চিত থাকবেন। প্রত্যেকে ধর্মাচরণ করুন, কেউ বাধা দেবো না। অনেক দিন সহ্য করেছি। আর এখানে অনেকে বাড়ি ছাড়া হয়ে গেছেন, তাদের বলবো আপনারা বাইরেই থাকুন, বাড়িতে আসবেন না। বাড়িতে এলে ডিম ঢিল ইট খেলে আমাদের দায়িত্ব নেই। কারণ আপনারা কোনো পার্টিকুলার রাজনৈতিক দলের সর্বনাশ করেননি। আপনারা পশ্চিমবাংলার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিলেন। কি পরিস্থিতি ছিল এখানে 2023-এর পঞ্চায়েত নির্বাচনে? ভোট দিতে পেরেছিলেন আপনারা? পারেননি। 2018-এর পঞ্চায়েতে কি হয়েছিল সাধারণ মানুষ সব মনে রেখেছে। আর আমিও বলবো, আজকে যে রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে তারা নিজেরাও জানে যে তাদের সাংগঠনিক দক্ষতার জোরে তারা ক্ষমতায় আসে। আমাদের পরিশ্রমের কারণে, আমাদের পরিশ্রমের কারণে আজকে এই সরকার তৈরি হয়েছে। তাই কেউ যদি নিজেকে সর্বশক্তিমান মনে করে নেয়, জানবেন পালাবার পথ নেই, জম আছে পিছে। আমরা যমরাজের মূর্তি ধরতে আমাদের বেশিক্ষণ লাগবে না। আজকের এই কার্যক্রম অনেক দেরিতে পৌঁছেছি, তার জন্য আমি একান্তভাবে ক্ষমা প্রার্থী আপনাদের সকলের কাছে। কিন্তু তবুও এই যা কার্যক্রম হয়েছে, এইভাবেই মানুষের কাছে সামাজিক সম্প্রীতির বার্তা, ঐক্যের বার্তা, সংহতির বার্তা পৌঁছে যাক। আর সবার আগে আমার ধর্ম, তারপরে আমার দেশমাতৃকা, তারপরে রাজনীতি, রাজনৈতিক দলের পতাকা। তাই এই পর্যন্ত বলে রাত্রিপ্রতিম অশোক সহ, ঋতুপ্রিয়া সহ এখানে যারা যারা উপস্থিত রয়েছেন সকল কার্যকর্তাকে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।